বন্ধুর এই পথে প্রত্যয় ছিল সহযোদ্ধা, বিশ্বাস জুগিয়েছে প্রেরণা আর স্বপ্ন দেখিয়েছে সাহস। এই যাত্রায় পেছনে ফেরার সুযোগ নেই, যেমন ছিল না পা হরকানোর বিলাসিতা। এটি সুই সুতায় বোনা স্বপ্নের গল্প। পৃথিবীর বুকে বাংলাদেশের গল্প। এখন ভালো লাগে, আগের লাইফ আর এখনের লাইফ অনেক ডিফারেন্স। সাভার আশুলিয়ার আজকের সকালটাও অন্য আর ৮-১০টা সাধারণ সকালের মতোই। মহাসড়কে স্নিগ্ধতা কম, বরং রুক্ষতা বেশি। এখনো পুরোপুরি ঘুম ভাঙেনি এই এলাকায়। অবশ্য সবে কিছু চায়ের দোকান খুলেছে, সেখানে ঘুম ভাঙা মানুষের ভিড় বাড়ছে ধীরে ধীরে। দেশের যে প্রায় ৫,৫০০ পোশাক কারখানা রয়েছে, তার একটি বড় অংশ সাভার আশুলিয়ায়। সেসব কারখানা শ্রমিকদের পদচারণায় মুখরিত হবে সড়ক, মহাসড়ক। দেশের তৈরি পোশাক খাতের যে গল্পটা, তার নায়ক কিন্তু ১-২ জন নন। এই গল্পের নায়ক এই খাতের হাজারো উদ্যোক্তা আর এরকম প্রায় ১/২ কোটি শ্রমিক। এটি ব্যক্তি পর্যায়ে ভাগ্য পরিবর্তনের গল্প ঠিকই, তবে তার চেয়েও বেশি রাষ্ট্র পর্যায়ে। বাংলাদেশের সবচেয়ে বড় এই সম্ভাবনার গল্পটি কিন্তু দিন শেষে কিছু ছোট ছোট স্বপ্নের বুনিয়াদ। এরকমই এক স্বপ্নের খোঁজে আমরা ছুটলাম আশুলিয়ার কাশিমপুর এলাকায়। মহাসড়ক ছেড়ে একটু ভেতরে যেতেই চোখে পড়ে গ্রাম বাংলার চিরন্তন স্নিগ্ধতা। সেই স্নিগ্ধতা মুগ্ধ করে আমাদেরও। ইটকাঠের পাহাড় ছেড়ে যেন একটুখানি হাঁপ ছেড়ে বাঁচা, প্রকৃতির সাথে স্বল্প সময়ের সখ্যতা। আমরা এখন আছি আশুলিয়ার কাশিমপুর এলাকায়। এখান থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই মহাসড়কের ব্যস্ততা, অথচ এই এলাকার মেঠো পথে তার চিহ্ন মাত্র নেই। পুরো এলাকাটা জুড়ে কেমন যেন এক শুনশান নীরবতা। এখানকার একটি বাড়িতে থাকেন পোশাক শ্রমিক আখি। ইনি পোশাক শ্রমিক আখি। তার জন্যও আজকের দিনটা রোজকার মতোই। সকালটা শুরু ব্যস্ততায়, তখন তিনি বাংলার চিরচেনা মমতা মহিমা।
গ্রামের বাড়ি খুলনায়, রাজধানীতে পা রাখেন 2001-এ। ঢাকা শহর ঘুরে দেখতে এসেছিলেন এক আত্মীয়র বাসায়, এরপর আর মায়া কাটেনি, থেকে গেছেন যান্ত্রিকতায়। 2 বছর সেখানকার এক গার্মেন্টসে কাজ করে চলে আসেন এই এলাকায়। নয় বছরে ছেলে নাহিদকে স্কুলে পাঠিয়ে নিজেও ছোটেন নিজের কাজে। এখানে এক যুগেরও বেশি সময় ধরে তার সঙ্গী স্বামী হাবিব। বিয়ে করেছিলেন অনেকটা প্রেম করে। স্বামী স্ত্রী দুজনই কাজ করেন গার্মেন্টসে, স্ত্রী অপারেটর আর স্বামী সুপারভাইজার। গার্মেন্টসের আগে তো বাড়ি থাকতাম, সেই সময় বাবার তা ঘুরে ঘুরে খাইতাম, জমি জমা দেখতাম আর আড্ডা মেরে বেড়াতাম। কোনো কাজ ছিল না। ছেলে ডাক্তার বানাবো, এটা আমার আশা হয়। তো নিজের স্বাধীনতা মতো তার চলতে পারতাম না, যা দরকার হতো বাবার কাছে নিতাম, কিছু পাতাম আর কিছু না দিত না, এরকম করে চলতো। আর এখন তো নিজের চাকরি করি, স্বাধীনতাভাবে চলি, এখন ভালো লাগে। আগের লাইফ আর এখনের লাইফ অনেক ডিফারেন্স। গার্মেন্টসে কাজ করে আখির জীবনটা যে একেবারে রাতারাতি পরিবর্তন হয়ে গেছে ব্যাপারটা এমন নয়। তবে যেটি তৈরি হয়েছে তার নাম আশা, জীবন নিয়ে স্বপ্ন। তার চোখে এখন মুক্ত বিহঙ্গের স্বাধীনতা, চেতনায় বিশ্বাস, পারবই। দেশে টাকা পাঠাই, শ্বশুর শাশুড়ির জন্য কিছু, কখনো ঈদের সময় বাবা মার জন্য পাঠাই, আবার নিজে স্বাধীনতা মতে খরচ করতে পারি, জিনিসপাতি কিনতে পারি। হ্যাঁ, বাবা মা খুব খুশি। শাশুড়ি আগে শ্বশুর ছিল, এখন শাশুড়ি আছে, অনেক খুশি। তারে কাপড় চোপড় দিছি, দিয়ে তার সাথে বেড়াচ্ছি, মাঝখানে তার সাথে দেখা করতেছি, কথা বলতেছি, অনেক খুশি সে এখন। ছেলেরা চাই ভালোভাবে লেখাপড়া করে ভালো একটা পোস্টে চাকরি করুক, এটাই চাই। আখির মতো এমন লাখো শ্রমিককে জীবন নিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছে দেশের তৈরি পোশাক খাত, আর দেশকে দিয়েছে মাথা উঁচু করে বাঁচার শক্তি। কিন্তু ভাগ্য পরিবর্তনের এই গল্পের শুরুটা কিভাবে? ইতিহাসবিদরা বলেন যে এই দেশে কাপড় তৈরির ইতিহাস ঐতিহ্যের। সেখানে দেখা যায় যে মুঘল আমলে শীতলক্ষা আর বুড়িগঙ্গার তীরে এক ধরনের খুব সূক্ষ্ম কাপড় বোনা হতো। অনেকে বলেন ইউরোপীয়, আবার অনেকে বলেন ব্রিটিশ বণিকরা সেই কাপড়ের নাম দিয়েছিলেন মসলিন। তবে নামকরণ যে বা যারাই করে থাকুক না কেন, কথিত আছে যে মসলিনের একটি শাড়ি নাকি একটি আংটির মধ্যে দিয়ে খুব অনায়াসেই চলে যেতে পারত, যা রপ্তানি করে আয় হতো প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ। তবে কিছু ইতিহাসবিদ একেবারে তথ্য প্রমাণ দিয়ে বলছেন যে মসলিনের ঐতিহ্যের শুরুটা আসলে মুঘল আমল থেকেও নয়, বরং তার শুরুটা গ্রিক কিংবা রোমান সাম্রাজ্যের সময় থেকে। সেই হিসেবে দেশেরও তৈরি পোশাক খাতের রপ্তানির শুরুটা আসলে তখন থেকে। অবশ্য স্বাধীন বাংলাদেশে তৈরি পোশাক খাতের রপ্তানির শুরুটা 1978-এ। সে সময় রিয়াজ গার্মেন্টস নামের একটি কারখানা প্রথমবারের মতো দেশের বাইরে প্রায় $12,000 তৈরি পোশাক রপ্তানি করে। তখনও মুক্তবাজার অর্থনীতির ধারণার প্রচলন হয়নি। এখনকার মতো এক দেশের সাথে আরেক দেশের যেসব দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক বাণিজ্যিক চুক্তিগুলো হয়, সেগুলোরও সেভাবে প্রচলন ছিল না। তাহলে তখন কিভাবে হতো রপ্তানি? ওই সময়টা কেমন ছিল? That time it was still very uncertain sector. সত্যি কথা বলতে আপনি শুনলে একটু হয়তো অবাকই হবেন। When we assessed, আমরা যখন অ্যাসেস করে মনে হলো যে দিস বিজনেস ক্যান গো ইভেন $1 billion, অনেকের কাছে বললে এটা তারা মোটামুটি ধরে নিত যে আমরা একটা আজব কিছু কথা বলছি। $1 billion বিজনেস, ও ইটস ড্রিমার। তো বাট এনিওয়ে টুডে ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও। আমরা অনেকটা দেশের মানে ইন্টারন্যাশনাল অ্যানালাইসিস করে বাংলাদেশে শ্রমঘন ইন্ডাস্ট্রিটা ভালো করবে এবং
যতই হোক না কেন অটোমেশন, স্টিল গার্মেন্টস মানে এটার সাথে মেশিনের সাথে একটা মানুষও লাগবে। ওই কথা চিন্তা করে আমরা বাংলাদেশটাকে মনে করেছিলাম যে দিস মে বি এ ভেরি বিগ অপরচুনিটি ফর দিস কান্ট্রি। আশি থেকে 90 দেশের তৈরি পোশাক খাতের জন্য এই দশকটা গড়ে ওঠার। 80-র দিকেও মাত্র 50টির মতো পোশাক কারখানায় কাজ করতেন কয়েক হাজার শ্রমিক। 83 সালে গঠন করা হয় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। কারখানার সংখ্যাও বেড়ে দাঁড়ায় 384টি, আর শ্রমিকের সংখ্যা ছাড়ায় লাখের ঘর। সে সময় বিশ্বে মাল্টিফাইবার এগ্রিমেন্ট বা কোটা প্রথার প্রচলন ছিল। মূলত ইউরোপ আমেরিকার পোশাক শিল্পকে সুরক্ষা দিতেই 1974 সালে চালু হয় এই প্রথার, যার আওতায় উন্নয়নশীল দেশগুলো একটি নির্দিষ্ট পরিমাণের বেশি পোশাক উন্নত দেশগুলোতে রপ্তানি করতে পারত না। আবার অন্যভাবে উন্নত দেশে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলো এক ধরনের নিরাপত্তাও পেত। তবে এই দশকে যে ঘটনা দেশের তৈরি পোশাক খাতকে অনেক দূরে গিয়ে নেয়, সেটি ব্যাক টু ব্যাক এলসির প্রচলন। বিশ্বের ইতিহাসেই এমন ঘটনা প্রথম। আসলে বাংলাদেশে ফার্স্ট কোটা আসে কিন্তু 1986-এর এন্ডের দিকে, 340 ক্যাটাগরি দিয়ে, দ্যাট ওয়াজ এ শার্ট আইটেম, এটা দিয়ে কোটা আসে। এবং সত্যি কথা বলতে কি, উই আর নট ভেরি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইজ দ্য কোটা সিস্টেম, হোয়াট ইজ দ্য এফএমএ সিস্টেম। যারা আমাদের ক্রেতা তারা আমাদেরকে এটা কোটা আসছে শুনে একটা ভয় ভীতির মতো একটা অবস্থান চলে আসলো। ইনিশিয়ালি আমাদের যে কোটা দিয়েছিল আমেরিকা, দ্যাট ইজ এ কল বলে, আগে দে গিভ এ কল, তোমার উপরে আমরা কোটা দিতে যাচ্ছি, উইল গিভ ইউ দিস কোটা কোয়ান্টিটিজ অন দ্য বেসিস অফ ইউর পাস্ট পারফরমেন্স। সো ওইখানে আমাদের যে নাম্বারটা ছিল দ্যাট ওয়াজ ভেরি নেগলিজিবল নাম্বার, এবং ওইখানে যারা নাকি প্রফেশনালি অ্যাওয়্যার অফ দিস পার্টিকুলার কোটা পদ্ধতি, ইট ওয়াজ এ প্যানিক সিচুয়েশন। বাট আমি বলবো এখানে যে আমরা তখন কিছু কনসালটেন্ট নিয়োগ করি বাংলাদেশ, এরা এসে আমাদেরকে জিনিসটা পুরো বোঝানো হয় এবং সমস্ত কিছু করে ইউএস গভর্নমেন্টকে নিয়ে এটাকে স্ট্রং একটা বার্গেনিং হয়, এবং আস্তে আস্তে আপনাকে একটা আইটেমের উপরে কোটা আসতে থাকে, এবং যে কোটার কোয়ান্টিটিগুলো আমরা পাই, ইট ওয়াজ রিজনেবলি ওকে, ইট ওয়াজ নট ভেরি ব্যাড কোয়ান্টিটি। পলিসি সাপোর্ট রিজনেবলি গুড ছিল। গভর্নমেন্ট ওয়াজ কিন দ্যাট বিজনেসটা গ্রো করুক। খুব বাধা বিপত্তি, কারণ আমি বলবো যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সাপোর্টের থেকে রেস্ট্রিকশন রেগুলেশনগুলো অনেক সময় আপনার এটা বাধার কারণ হয়ে দাঁড়ায়। যে কোনো একটা বিজনেস করতে গেলে অপরচুনিটিসগুলো কম থাকে, দেয়ার আর লট অফ আদার প্রবলেমস। তো এই আপনার সেগুলোর ব্যাপারে গভর্নমেন্ট ওয়াজ লিটল বিট অ্যাওয়্যার, এবং সেখানে চেষ্টা করেছে যত কম বাধা বিপত্তি এই গার্মেন্টস সেক্টরে আসে। ব্যাক টু ব্যাকের কথা যেটা বললেন, দিস ইজ ভেরি ইউনিক থিংস, ভেরি ইন্টারেস্টিং। বোধহয় বাংলাদেশ ইজ অলসো দ্য ফার্স্ট কান্ট্রি দ্যাট এই এন্টারপ্রেনিয়ারদেরকে অথবা ম্যানুফ্যাকচারারদেরকে এই র মেটেরিয়ালস ইম্পোর্ট করার ব্যাপারে এই ব্যাক টু ব্যাক এলসি ফ্যাসিলিটিস দেওয়ার যে সিস্টেমটা প্রবর্তন করে, অ্যান্ড সত্যি কথা বলতে দিস ওয়াজ এ গ্রেট হেল্প। এই হেল্পটা যদি মালিকরা কিংবা আপনার ফ্যাক্টরিগুলো না পেত, তখন বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প টুডে যে অবস্থাতে আসতে পারতো কিনা সন্দেহ আছে। শুরুর দিকের এমন সব উদ্যোক্তাদের সাফল্য দেখেই এগিয়ে আসতে থাকেন আরও অনেকেই।
বিশ্বের মানচিত্রে বাড়তে থাকে মেড ইন বাংলাদেশের সাম্রাজ্য। সুমাত্রা থেকে সুমেরু সবখানেই যেন বাংলাদেশ। আর ধাপে ধাপে নয়, পোশাক খাতে রপ্তানি বাড়তে থাকে লাফে লাফে। 81.3 মিলিয়ন ডলারের রপ্তানি 90 সালেই এসে হয় প্রায় 866 মিলিয়ন ডলার। মোট রপ্তানির মাত্র 1/2 যোগানদাতা পোশাক খাত 1 দশকের ব্যবধানে দখল করে নেয় মোট রপ্তানির অর্ধেকেরও বেশি। দেশের পোশাক খাতকে তখন আর রুখে দাঁড়ায় কে? দু 2005-এর আগ পর্যন্ত পোশাক শিল্প কোটা প্রথার দ্বারা মানে এটা গাইড হতো সারা পৃথিবীতে। কোটা মানে হলো বাংলাদেশ পায় 10 পিস, চায়না পায় 20 পিস, ভারত পায় 30 পিস, হয়তো প্যান্টে। তার মানে একজন কাস্টমারকে যদি কিনতে হতো ওই প্রোডাক্ট, তাকে বাংলাদেশে আসতেই হতো আমেরিকার জন্যে। ইউরোপে মাত্র 1.5 বছরের জন্যে শার্টের উপরে কোটা ছিল, এবং আমাদের আমেরিকান কোটা অনেক বেশি ছিল, যেটা আমরা প্রডিউস করতে পারতাম। সেই তুলনায় ইনিশিয়ালি ভালো নেগোসিয়েশন হয়েছিল। তার মানে কাস্টমার না চাইলেও আমাদের দেশ থেকে তাকে নিতে হতো। আবার ইউরোপে যেহেতু বাংলাদেশের কোটা ছিল না, অন্যান্য দেশের কোটা ছিল, সেখানেও কাস্টমার চাইলেই সব কিছু অন্য দেশ থেকে কিনতে পারতো না, ভারত থেকে বা চায়না থেকে বা তাইওয়ান থেকে বা পাকিস্তান থেকে আমাদের কাছে আসতে হতো। তার মানে কি দাঁড়ালো, একসঙ্গে শ্রীলঙ্কার যেই বড় 91-92-তে যে বড় গন্ডগোল হলো পলিটিক্যাল, সেজন্য কাস্টমার ভয় পেয়ে গেল যে সে তার জিনিস পাবে না, যেটা এখন ভয় পায় আমাদের অনেক সময়। সেই কারণে এই সব কিছু মিলে আমেরিকায় কোটা থাকার কারণে, ইউরোপে কোটা থাকার না কারণে, আমাদের বন্ডেড ওয়্যারহাউস বলে একটা ভালো প্রথা আমাদের শুরু হয়েছিল। আমাদের ব্যাক টু ব্যাক এলসি বলে একটি ভালো প্রথা আমাদের শুরু হয়েছিল। শ্রীলঙ্কার এই গণ্ডগোলে আমরা 2005 পর্যন্ত খুব ভালো গ্রো করেছিলাম। শুরুর দিকের উদ্যোক্তাদের সব স্বপ্নই তখন বাস্তবে। বাড়তে বাড়তে মোট রপ্তানির সিকিভাগই পোশাক খাতের দখলে। শ্রমিকের সংখ্যাও ছাড়িয়েছে 20 লাখ। আর তখনই শেষ হয়ে গেল কোটা প্রথা। 2005-এর 1 জানুয়ারি কোটামুক্ত বিশ্বে প্রবেশ বাংলাদেশের। নতুন সময়, এবার প্রতিযোগিতার কঠিন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে শুরু করে বোদ্ধা, গণমাধ্যম, সবারই ভবিষ্যৎবাণী শেষ হতে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের রথযাত্রা। কিন্তু দেশের উদ্যোক্তাদের বিশ্বাসটা ছিল অন্য। 2 যুগ ধরে তৈরি হওয়া সক্ষমতা কি একদিনেই শেষ হতে পারে? 2004-05 অর্থ বছরে 6.5 বিলিয়ন ডলারের রপ্তানি, তাই পরের বছরে গিয়ে ঠেকল প্রায় 8 বিলিয়ন। In one way, quota is a protection, but up to a very infant stage bolen kimba toddler stage bolen, it is a protection because you are not ready for the competition, but apni ekta protection পাচ্ছেন। But when you are really mature and ready, তখন quota is a restriction for you. 2005-এ আমি BGME এর প্রেসিডেন্ট ছিলাম। ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারা সবাই এক ধরনের ভবিষ্যৎবাণী করলো যে কোটা আসলে বাংলাদেশের 1/3 কোটা উঠে গেলে বাংলাদেশ যেহেতু অনেক কিছুতে পিছিয়ে আছে, কাস্টমার্স কনফিডেন্সে পিছিয়ে আছে, আমাদের লিড টাইম বেশি, কারণ আমাদেরকে বিদেশ থেকে মাল নিয়ে তৈরি করতে হয়। আমাদের যদি 120 দিন লাগে, চায়নার লাগে 60 দিন। এই বিভিন্ন কারণে বাংলাদেশে কাস্টমার আসবে না। কিন্তু আমরা বুঝতে পারলাম যে যেহেতু আমাদের অনেক বড় জনশক্তি আছে, যেহেতু আমরা ব্যবসাটা বুঝতে পেরেছি, এবং যেহেতু কোটা উঠে যাচ্ছে, এবং সবচাইতে বড় কথা যেহেতু আমরা খুবই কম্পিটিটিভ হব, কোটা যদি না হটে তাহলে আমরা আর গ্রো করতে পারবো না। কারণ কোটা মানেই হলো বছরে 10% এটায়, 12% এটায়, 13% এটায়, এর বেশি আমি চাইলেও গ্রো করতে পারবো না, বিশেষ করে আমেরিকায়। সেখানে কোটা যখন উঠে যাচ্ছে তখন সারা পৃথিবী অবারিত আমার কাছে। আমি যদি কাস্টমারকে বেটার সার্ভিস দিতে পারি তাহলে কাস্টমারকে আমার কাছে আসতেই হবে। আপনি দেখবেন 2004, 5, 6 এই সময়টিতে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে গত 20 বছরের ওই সময়টার তুলনায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। আজকে আশুলিয়া, আজকে গাজীপুর, এই এলাকার ইনভেস্টমেন্টগুলো, বড় বড় ফ্যাক্টরিগুলো 2004-05 হয়েছে। কারণ
আমরা বুঝতে পেরেছিলাম যে এই কম্পিটিশন আমাদের টিকে থাকতে হবে। সুতরাং কোটা উঠে যাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় ব্লেসিং হয়েছে। সেই কারণেই আমরা কোনো বছর 20%, কোনো বছর 30%, কোনো বছর 40% করে গ্রো করতে পেরেছি। অসুবিধাটা যেটা হয়েছে, যেটা কোটা এক ধরনের সম্পদ ছিল, যার কাছে ছিল না সে ফ্যাক্টরি চালু করতে পারছিল না, কিন্তু ওটার দাম অনেক বেশি হয়ে গেছিল, কিন্তু আমরা লিমিটেড হয়ে গিয়েছিলাম। কিন্তু যে মধ্যে কোটা উঠে গেছে, আপনার কোটা নেই, আপনি ফ্যাক্টরি শুরু করে দিলেন যদি টাকা থাকে, ব্যাংক আপনাকে টাকা দিলে আপনি ফ্যাক্টরি শুরু করে দিলেন। সুতরাং দাম হয়তো 1/3 হয়ে গিয়েছিল, কোথাও 50% হয়ে গিয়েছিল, 60% হয়ে গিয়েছিল, কিন্তু ওভারনাইট সারা পৃথিবী আমাদের জন্য খোলা। এবং সেই জায়গাটিতে বাংলাদেশের এন্টারপ্রেনাররা খুব ভালো করেছে। বাংলাদেশের ব্যাংকগুলো, গভর্নমেন্ট, বাংলাদেশের ফিসকাল পলিসি সব কিছু মিলে এই সেক্টরটা অনেক বড় ছিল বলে সবাই সাপোর্ট করেছে। সেই কারণে এই সেক্টর এত বড় হয়েছে। দেশের তৈরি পোশাকের গেল 3 দশকের ইতিহাসে শ্রমিকের কম মজুরি হয়ে থেকেছে এই খাতের সক্ষমতার একটি বড় সূচক। আর তাই শ্রমিক অধিকার কিংবা মজুরি এ ধরনের প্রশ্নে বহুবার প্রশ্নবিদ্ধ হয়েছে এই শিল্প। 2006-এ একরকম আন্দোলনের মুখে পড়েই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করা হয় 1662 টাকা। 4 বছরের ব্যবধানেই তা প্রায় দ্বিগুণ করা হয়। কিন্তু প্রতিনিয়তই বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় আবারও আন্দোলনে নামাতে বাধ্য করে দেশের পোশাক শ্রমিকদের। সরকারি বেসরকারি নানা মহলের দেন দরবারের পর সর্বশেষ 2013 সেপ্টেম্বরে তা গিয়ে ঠেকে 5300 টাকায়। যদিও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইলোর গত ডিসেম্বরের এক প্রতিবেদন অনুযায়ী এখনও বাংলাদেশে পোশাক শ্রমিকদের মজুরি সবচেয়ে কম। অবশ্য পাশের দেশ ভারত থেকে পার্থক্যটা মাত্র $2। আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই সেক্টরটায় যে মজুরি আমরা দিয়ে আসছি, যদিও গত কয়েকবার বছরে বিশেষত গত 2 বারের যে মজুরি যে পুনর্নির্ধারিত হয়, এটার ফলে কিছুটা আমরা দেখছি যে শ্রমিকেরা সেই সুযোগটা পাচ্ছেন, কিন্তু ক্রমান্বয়ে আমাদেরকে এই মজুরিটা কিন্তু বাড়াতে হবে, একটা ডিসেন্ট মজুরি যাতে আমরা শ্রমিকদেরকে দিতে পারি। কিন্তু সেটা দিতে গেলে আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, কারণ উদ্যোক্তাও তো তার যে পুঁজি সেটার রিটার্ন চাইবেন। ভাই কতক্ষণ লাগবে ভাই? ভাই একটু তাড়াতাড়ি সজীব নামে একজন আমাদের সাথে হাত মানিয়ে তিনি ইশারা দিয়েছেন তিনি বেঁচে আছেন। বাঁচান বাবা, একটু বাঁচান। সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু মানুষ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যাও যেমন বাড়ছে, তবে মৃত মানুষ এখনো প্রচুর পরিমাণ আছে ভেতরে। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। উদ্ধারকর্ম পরিচালনার এক পর্যায়ে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা বেরিয়ে আসতে পারলেও শাহানা এখনো পর্যন্ত বের হতে পারেনি। প্রত্যেকটা স্তরেই লাশ কিন্তু পাওয়া যাচ্ছে। তারা আসলে স্বজনকে জীবিত অথবা মৃত যে কোনোভাবেই চান। আমার ভাইয়ের জীবন বুকে হাঁসফাঁস, সারি সারি লাশ, নির্বাক চোখে কান্না। নিশ্চিন্তপুরের আগুন দুশ্চিন্তায় ফেলেছিল, কিন্তু রানা প্লাজা ধ্বংসস্তূপে চাপা পড়া কান্না, আর্তনাদ আর দীর্ঘশ্বাস এক ধাক্কায় যেন শেষ সবকিছু। আমরা ছিলাম, আছি পাশে, আছে পুরো বাংলাদেশ। রানা প্লাজার সেই ঘটনা সাংবাদিক হিসেবে কভার করেছিলাম।
আমার স্মৃতিতে এখনো স্পষ্ট দিনগুলি। চোখের সামনে সারি সারি ক্ষতবিক্ষত লাশ, তারপরে কেন যেন বিশ্বাস হতো না। ঘটনার পর প্রায় 1.5 বছর পার হয়ে গেছে, অথচ ভবন ধসের এই জায়গাটায় এখানকার এই কাপড়গুলোতে এখনো কেমন যেন উৎকট গন্ধ। হঠাৎ হঠাৎ মনে হয় যে কান পাতলে কান্নার শব্দও যেন শোনা যাবে। সেই ঘটনা শুধু কয়েক হাজার জীবনকে এলোমেলো করে দেয়নি, নাড়িয়ে দিয়েছিল দেশের তৈরি পোশাক খাতের শক্ত ভিতকেও। আমরা যখন তাজরিন থেকে এই ফায়ার সেফটি বিষয়গুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে মোকাবেলা করছিলাম, তখন আসলো রানা প্লাজা। রানা প্লাজার ধসের পরে যে বিষয়টি সবচেয়ে বড় হয়ে দেখা দিল, আমাদের বিল্ডিং সেফটি, স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি এবং ইলেকট্রিক্যাল সেফটির ইস্যুগুলি, তাজরিনের এবং রানা প্লাজার ঘটনা আমাদের এই টোটাল অস্তিত্বকে নাড়া দিয়েছে এবং এই ভয়াবহতম দুটি দুর্ঘটনা আমাদের এই শিল্পের অস্তিত্বকে শেক করেছে। সত্যি কথা বলতে এই তাজরিন অ্যান্ড রানা প্লাজা যে ঘটনা, দিস হ্যাজ মেড এ বিগ ডিফারেন্স ইন দ্য প্রসপেক্ট অফ গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। বাতিল হতে থাকলো একের পর এক ক্রয়াদেশ। টিকে থাকতে না পেরে বন্ধ হয়ে যায় বেশ কিছু ছোট ছোট কারখানা। মালিক শ্রমিক থেকে শুরু করে সরকার, এক অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় সবাই। বাংলাদেশের কাজের পরিবেশ আসলেই কতটুকু নিরাপদ তা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে ঠিকই, কিন্তু এতটা সমালোচনা হয়নি কখনোই। এর মাত্র 2 মাসের মাথায় মার্কিনীদের মাটিতে স্থগিত করা হয় বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি, সাথে ফিরে পেতে 16 শর্তের বেড়াজাল। আশঙ্কা ইউরোপের বাজার নিয়েও। একসাথে দেশের কথা বলতে আমরা ব্রাসেলসে ছুটে গিয়েছি, ইউরোপিয়ান ট্রেড কমিশনের সাথে কথা বলেছি, ইউরোপের পার্লামেন্টে আমাদের ফরেন মিনিস্টার এই বিষয়ে বিভিন্ন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে যোগদান করেছেন। তাদেরকে আমাদের দেশ এবং সরকার এবং ইন্ডাস্ট্রি এবং আমাদের শ্রমিক নেতৃবৃন্দ বুঝাতে সক্ষম হয়েছি আমরা যে উই আর রেডি টু কমিট ফর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, ফর দ্য সেফটি, ফর দ্য সেক অফ আওয়ার ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আমরা যে কাজগুলো, যে কন্ডিশনগুলো নিয়ে তখন আলোচনা হচ্ছিল, আমরা প্রস্তুত। শুরু হলো কাজের পরিবেশ উন্নয়নের সত্যিকারের তোড়জোড়। তা পর্যবেক্ষণে গঠন হলো ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, যাতে বাংলাদেশ সরকার ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইলো ছাড়াও যোগ দেয় ইউরোপীয় ইউনিয়ন আর পরে মার্কিন সরকার। আলাদাভাবে পর্যবেক্ষণ শুরু করে ইউরোপ আমেরিকার ক্রেতাজোটদের সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্স। হতে থাকলো একের পর এক কারখানা পরিদর্শন। এবার আর সক্ষমতার পরীক্ষা নয়, বাজার ধরার কৌশলও নয়, এক টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। Today we are facing two challenges. One is the image জন্য তাজরিন and রানা প্লাজা, plus world demand has also gone down. তো দুটোর যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে মোকাবেলা করাটা এখন আমাদের আসলে ইটস এ ভেরি ডিফিকাল্ট পিরিয়ড গোয়িং অন। হাউ উই হ্যান্ডেল দিস সিচুয়েশন, ইট ডিপেন্ডস অন আওয়ার ফিউচার। আমাদের ফিউচারটা ডিপেন্ড করবে এখন আমরা কিভাবে এই ক্রাইসিস মোমেন্টটাকে আমরা রিয়েলি হ্যান্ডেল করি। ইনিশিয়ালি অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের কাজের মধ্যে অনেক রকম হিকআপ হয়েছে, অনেক রকম ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়েছে। আমাদের সেইগুলোকে আমরা প্রতি মুহূর্তে বসে তাদের সাথে গ্যাপগুলো ব্রিজ করছি এবং একটা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের এই পোশাক শিল্প কারখানা বা অন্য কোনো কারখানাতেই ফায়ার ডোরের কোনো প্রচলন ছিল না। স্প্রিংকলার টেকনোলজি আমাদের দেশে নতুন এবং ফায়ার ডিটেকশন বা ফায়ার সাপ্রেশন কোনো ধরনের ইকুইপমেন্টই আমাদের দেশে তৈরি হয় না, এটা বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয়। বর্তমান চলতি অর্থ বছরে 4টা জিনিসের উপর থেকে ওনারা ডিউটি 0 করে দিয়েছেন। ফলশ্রুতিতে এই যে সংশোধনের ব্যয়ভারটা 30% নেমে এসছে। সমগ্র বিশ্ববাসী এবং বিভিন্ন উৎসাহী মহল ঢালাও মন্তব্য করার চেষ্টা করেছেন যে বাংলাদেশ মানেই কিন্তু রানা প্লাজা।
আসলে ব্যাপারটা মোটেই তা নয়। আমাদের কারিগরি পরিদর্শনে 600টা ফ্যাক্টরির মধ্যে 2% কম ফ্যাক্টরি আমরা পেয়েছি যেটা রানার মতো ঝুঁকিপূর্ণ। অতএব পোশাক শিল্প বাংলাদেশ মানেই রানা প্লাজা, এই ধারণা থেকে আমরা নিশ্চয়ই বেরিয়ে আসতে পেরেছি এবং বিশ্ববাসীকে আমরা আমাদের একটা কমপ্লায়েন্ট ইমেজ তুলে ধরতে পেরেছি যে দুর্ঘটনা মানেই রানা প্লাজা না, দুর্ঘটনা মানেই বাংলাদেশ পোশাক শিল্প নয়। এত কিছুর পরেও কমেনি রপ্তানি। 12-13 অর্থ বছরের $21.5 বিলিয়ন, পরের বছরই প্রায় 14 ভাগ বেড়ে হয় 24 বিলিয়ন মার্কিন ডলারের মতো। এই ঘটনাই প্রমাণ করে খুব শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে দেশের পোশাক খাত। যে সমস্ত রিটেলার এবং বায়াররা গত বছরের থেকে একটু বাংলাদেশে ওয়ার্ডার প্লেসমেন্টের ব্যাপারে একটু চিন্তিত ছিলেন যে কী রিপোর্ট বের হবে, কী ধরনের রেজাল্ট হবে, আমরা এদেশে সোর্সিং করতে যায় কোনো বিপদে পড়ব কি না, এই শঙ্কাটা আমার মনে হয় ইতিমধ্যে দূর করার জন্য এই যে ইতিমধ্যে যে ইন্সপেকশনগুলি হয়েছে ইজ গুড এনাফ টু ক্লিয়ার দেয়ার কনফিউশন এবং তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য ইট ইজ গুড এনাফ। আমি বলবো যে রানা প্লাজার যে মর্মান্তিক দুর্ঘটনা যেটা ঘটলো সেটার পরবর্তীতে কিন্তু একটা বায়ারদের দিক থেকেও চাপ আসছে, আবার আমাদের নিজেদেরও সেক্টরের যে পুনর্গঠনের যে একটা যে প্রয়োজনীয়তা সেটারও অনুধাবনটা আমাদের কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে এবং সেইটা যদি আমরা করতে পারি, কমপ্লায়েন্সের দিক থেকে আমরা যদি আমাদের দেশকে একটা যে কমপ্লায়েন্ট একটা কান্ট্রি হিসাবে এই ব্র্যান্ডটা যদি আমরা সামনে যদি প্রজেক্ট করতে পারি, তাহলে কিন্তু ওই যে চায়না +1 যেখানে আরও অনেকগুলো দেশ ঢুকতে চাচ্ছে সে জায়গাটায় আমরা আমাদের শক্তিশালী অবস্থান করতে পারবো। পরিবর্তনটা স্পষ্ট, ইচ্ছেগুলো স্বচ্ছ, শক্তি পরীক্ষিত, আর তাই 40, 50, 60 বিলিয়ন কিংবা তারও বেশি এই শিল্পের দিগন্তটা অন্ধকারে। 25-30 বছর আগে আমাদের পৃথিবী সম্পর্কে এত ধারণা ছিল না, আমরা এত বড় করে স্বপ্ন দেখতে পারিনি, কিন্তু আজকে আস্তে আস্তে যুদ্ধ করতে করতে যখন আমরা এগিয়েছি তখন আমরা দেখেছি যে আমাদের স্বপ্ন দেখার জায়গাটা অনেক বড়। চাইলে এই ইন্ডাস্ট্রি অনেক বড় হতে পারে। 20 বিলিয়নের ইন্ডাস্ট্রি আজকে 22 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এটি কিন্তু 50 বিলিয়ন 60 বিলিয়নের ইন্ডাস্ট্রি হতে পারে। কিন্তু সেই স্বপ্নটা শুধু দেখলে হবে না, তার ক্ষেত্র তৈরি করতে হবে, তার পেছনে কাজ করতে হবে। আজকে কিন্তু একটা খুবই কঠিন সময়, অপরিকল্পিতভাবে আমরা বড় হয়েছি। পরিকল্পিতভাবে যখন বড় হতে যাচ্ছি তখন আমাদের কাছে বাধাও অনেক, যেমন চাইলেই গ্যাস পাই না, চাইলেই একটা বড় জমি কেনা যায় না, চাইলেই একটা নির্বিঘ্নভাবে শুরু করা যায় না, চাইলেই 17টা ব্যুরোক্রেটিক সমস্যা পরশুদিন শেষ করে ফেলা যায় না, এই চাইলেই পলিটিক্স যেটার উপরে বিদেশিদের অনেক বেশি প্রখর দৃষ্টি থাকে সেটা চাইলেই আমরা সমাধান হয়ে যাবে না। সুতরাং এই সমস্ত ক্ষেত্রগুলো যদি আমরা মিড টার্ম লং টার্ম প্ল্যান নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে এই ব্যবসার ক্ষেত্র অনেক বড়। বাংলাদেশের মানুষ এখন ব্যবসা বোঝে, বাংলাদেশ একটি বাজার হিসেবে তৈরি হয়েছে। 50 বিলিয়ন 60 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এদেশে তৈরি করা শক্ত কিন্তু মোটেই অসম্ভব নয়। মানুষ বলে যে মানুষ তার কাজ করে মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, সেই স্বপ্নের চেয়ে বড় মানুষ যদি হতে হয় কর্মক্ষেত্র তৈরি করতে হবে। আমার মনে হয় যে আজকে থেকে যদি আরও 15-20 বছর সামনের দিকে যদি তাকাই, যেটা অত সহজ না, কিন্তু ক্রিস্টাল বলটাকে যদি ওইভাবে যদি পর্যবেক্ষণ করার একটা সুযোগ আমি নেই, তাহলে আমি দেখি যে বাংলাদেশের এই সেক্টরটা আরও উন্নত হবে। এখানে শ্রমিকরা ডিসেন্ট ওয়েজ পাবেন, পুঁজির ব্যবহার আরও বাড়বে, মেশিনারিজের ব্যবহার আরও বাড়বে এবং বাংলাদেশের এই বাজারের যে বহুধাকরণের কথা আমরা বলি সেটারও সুযোগ আমরা নিতে পারবো। খেয়াল করবেন যে চীনে কিন্তু রেডিমেড গার্মেন্টসের একটা বড় বাজার আছে, ভারতে একটা বড় বাজার আছে, জাপানে একটা বড় বাজার আছে। এখন তো আমরা বিভিন্ন উদ্যোগের কথা বলছি, বিগ বির কথা বলছি, আমরা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রিয়াল হাবের কথা বলছি, আমরা BCIM ইকোনমিক করিডোরের কথা বলছি। এই সবগুলোরই সমন্বয়ে রেডিমেড গার্মেন্টসও কিন্তু একটা বড় সুবিধা নিতে পারবে বলে আমার মনে হয়।
পোশাক শিল্পের এসব সমস্যা কিংবা সম্ভাবনার হিসেব আঁখি বোঝেন না, তিনি বোঝেন সংসারেরটা। সেখানে তার অপেক্ষায় ছেলে নাহিদ, স্বামী সন্তান নিয়ে একটু সুখের ছোঁয়া। এই হাসি বাংলার আরো লাখো ঘরে ছড়ায়, গ্রাম থেকে গ্রামান্তরে, শহর বন্দরে। একেই হয়তো স্বপ্নের রং বলে।